সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত্যু কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে সাধারণত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনার প্রয়োজন বাংলার পর উল্টো পাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন অঙ্কিতা ঘোষের লেখা আসামের বিহল গ্রাম। সুজয় মায়ের ভূমিকায় মধুপর্ণা, সুজয় ভূমিকায় শুভদীপ, কুণাল ও ছেনিলালের ভূমিকায় সুখেন্দ্র, বিনয়ের বাবা গল্প পাঠে আমি পরিবার। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। আমার নাম বিনয় ঘোষ। বহুদিন পর আসামে এসেছি আমার বউয়ের অনুরোধে। এখানের একটা বহুল প্রসিদ্ধ মন্দিরে তার ইচ্ছে পূরণের মানত ছিল, সেই জন্যই এখানে আসা। আসামের নাম শুনে আমি তো প্রথমেই বেঁকে বসেছিলাম, কিন্তু মাসখানেক ধরে গৃহযুদ্ধের পর আমাকে শেষমেশ হার মানতে হলো। আপনারা ভাবছেন আসামের মতো সুন্দর জায়গায় আমি আসতে চাইনি কেন? আছে, একটা কারণ আছে। আজ সেই কারণটাই আমি আপনাদের বলবো। গত পরশু গৌহাটিতে নেমেই আমার সেই ভয়ানক অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল। সেই দৃশ্য যেন আবার চোখের সামনে স্পষ্ট ভেসে উঠল। আজ থেকে প্রায় 40-45 বছর আগের ঘটনা হলেও সেই রাতটা আজও আমার চোখের সামনে জ্বলজ্বল করে ওঠে। এবারে আসি মূল গল্পে। আজ থেকে বেশ অনেক বছর আগের কথা। বাবার সরকারি চাকরির দৌলতে ছোটবেলায় সেভাবে স্থায়ী ঠিকানা পাইনি কোনোদিনই। এই গ্রাম ওই শহর ভিন্ন ভিন্ন এলাকায় অন্য অন্য সংস্কৃতির মধ্যেই আমার বড় হয়ে ওঠা। তাই হয়তো সেই ভবঘুরে স্বভাবটা আজও আমার চরিত্রাবদ্ধ হয়ে রয়েছে। যেই সময়ের কথা বলছি সেই সময় আসাম এখনকার মতো উন্নত ছিল না। ইন্টারনেটের কথা তখন কেউ শোনেও নি, জানেও না। আমার বয়স তখন 14-15। সেই সময় একবার বাবার কর্মসূত্রে আমাদের আসতে হয়েছিল আসামেরই একটি অঞ্চলে। জায়গাটার আঞ্চলিক নাম ছিল ক্রম্য। এই অঞ্চলটি গঠন হয়েছে 3টি গ্রাম নিয়ে: বিহল, ডহল, রুহল। আমরা থাকতাম বিহল গ্রামে। গ্রামখানা ছিল বেশ সুন্দর, একেবারে ছবির মতো। একদিকে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদী, আবার অন্যদিকে রয়েছে গভীর জঙ্গল। দূর দূরান্তে দেখা যায় সবুজ পাহাড়, চারিদিকে ছোট ছোট মাটির বাড়ি, আর তারই মাঝে আমাদের কোয়ার্টার। আমাদের কোয়ার্টারে খুব কম সংখ্যক পরিবার থাকত, অধিকাংশই বাঙালি। কিছু ঘর বিহারি ও মারাঠিও বটে। তা সেখানে গিয়ে আমার দুজন বন্ধুও জুটে গেল, কুণাল আর সুজয়। কুণালরা ছিল বিহারের লোক। 3জনই আমরা প্রায় সমবয়সী। রোজই আমরা 3 বন্ধু মিলে গল্প করতে করতে সাইকেল চালিয়ে যেতাম গ্রাম থেকে সামান্য দূরের একটি হাই স্কুলে। বিহল, ডহল, রহুল এই 3টি প্রত্যন্ত গ্রামের মাঝে
ছিল 3 মাথার মোড়। এই মোড়ের মাথা থেকেই 3টি রাস্তা উল্লেখিত 3টি গ্রামের দিকে বেঁকে যেত। এখানেই ছিল আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল। ওই স্কুলটিতে সাধারণত এইসব এলাকার বিভিন্ন অফিসের কোয়ার্টারে থাকা পরিবারের ছেলেমেয়েরা এবং আশেপাশের টি এস্টেটের কর্মকর্তাদের বাড়ির ছেলেমেয়েরাই পড়তে আসতো। স্কুলের ঠিক পিছন দিকেই ছিল গভীর জঙ্গল। বাউন্ডারি ওয়ালের পাশ থেকেই চওড়া ঝোপঝাড়ের ঢাকা রাস্তা পেরিয়ে সেই জঙ্গলে প্রবেশ করা হতো। তবে সেই দিকে কাউকেই কোনোদিন যেতে দেখিনি। বর্ষাকালে স্কুলে সাপের উপদ্রব আর মাঝে মাঝে শেয়ালের দর্শন পেতাম আমরা। তবে এইসব ব্যাপারে ওখানকার লোকদের কোনোদিনই বিশেষ চিন্তা করতে দেখিনি, বরং ওখানকার মানুষদের যত চিন্তা ছিল ওই 3 মাথার মোড় নিয়ে। লোকে বলতো 3 মাথার মোড়ে নাকি পড়ুয়া ভূত দেখা যায়। হ্যাঁ, পড়ুয়া ভূত। শোনা যায় সেখানে এক রহস্যময়ী অশরীরী নারী মূর্তি রাতের অন্ধকারে যাত্রীদের বশ করে জঙ্গলে নিয়ে গিয়ে তাদের মেরে ফেলে। তাই সন্ধ্যার পর থেকে কেউই ওই পথ মারাতে চাইতো না। আমি, সুজয় আর কুণাল এই ব্যাপারটার মধ্যে বেশ রসাস্বাদনের খোরাক খুঁজে পেয়েছিলাম। আমি খাস কলকাতার ছেলে, ওসব ভুতুড়ে ব্যাপার শুনে ভয় পাই না, বড় মজা পাই। আমরা 3 জন মিলে ঠিক করলাম সন্ধ্যার পর একদিন আমরা ওই 3 মাথার মোড়ে যাব। দেখব পড়ুয়া ভূত কেমন আমাদের দেখা দেয়। কিন্তু আমাদের 3 জনের বাড়ি থেকেই রাতের বেলা বেরোনোর অনুমতি তখন ছিল না। আর যদি লুকিয়ে চুরিয়ে বেরিয়েও পড়তাম তাহলেও কোয়ার্টারের বাইরে যেতে পারতাম না। আমাদের কোয়ার্টারের বিহারি পাহারাদার ছেনিলাল ছিল চাঁদরের লোক। দশাই লম্বা মোটা চেহারা নিয়ে, মুখে পান গুজে সে সবসময় গেটের সামনে লাঠি হাতে বসে থাকত। গোল গোল চোখ আর লাল লাল দাঁত সমেত ওই রাবণের মতো চেহারার মানুষকে রাতের বেলায় আচমকা দেখলেই এমনিতেই মানুষের ভিমড়ি খাবার জোগাড়। তখন আর সাত করে পড়ুয়া ভূতের দেখা পেতে হবে না। কিন্তু আমরা হার মানলাম না। অবশেষে ভাগ্যদেবীর অসীম কৃপায় একটা সুযোগ আমাদের কাছে নিজে থেকেই ধরা দিল। সময়টা ছিল মাঘ মাস, জাঁকিয়ে শীত পড়েছে তখন। ওইসব অঞ্চলে তো আরো বেশি শীত পড়ত। বছরের ওই সময় আসামে ভোগালী বিহু বা মাঘ বিহু হয়। আমাদের গ্রামেও একটা মেলা হতো। এই ভোগালী বিহুতে আমাদের এখানকার ন্যাড়া পড়ার মতো একটা কাঠখড় বাঁশ শুকনো পাতা জড়ো করে একটা উঁচু ঢিবি বা পিলারের মতো করে চালানো হতো। ওরা বলতো মেজি। তারপর একদিকে সারা রাত ধরে চলতো যেমন ছেলে মেয়েদের বিহু নাচ, অন্যদিকে গ্রামের বউরা নানান রকম পিঠে তৈরি, গান বাজনায় ভরা সেই রাত সবাই জেগে জেগেই কাটাতো। তা সেবার বিহুর দিন আমরা কোয়ার্টারের সবাই মিলে পৌঁছলাম গ্রামের মেলায়। তখন নাচ গান শুরু হয়ে গেছে। আমাদের বয়সী সব ছেলেমেয়েরা সুন্দর করে সেজে বিহু নাচ করছে। তাদের সামনে বসে অনেক ছেলেমেয়েরা গগনা, টোকা ও সুতুলি ও আরও কত রকমের বাজনা বাজাচ্ছে। ওরকম বাজনা আমি কোনোদিনও চোখে দেখিনি। আমার ওই টোকা বা টকা নামক বাজনাটা সব থেকে বেশি ভালো লেগেছিল।
বাঁশ দিয়ে তৈরি হয় সেই বাজনা। অনেকটা রুটি শাকার চিমটের মতো দেখতে হয়। বাজনাটা ধরে সামনের দিকটা দিয়ে টক টকাটক শব্দ করলে তালে তালে সেই বাজনা বাজাতে হয়। ব্যাপারটা সহজ মনে হলেও একবার বাজানোর চেষ্টা করতেই বুঝলাম আমার দ্বারা ও কাজ হবে না। অগত্যা আমরা 3 বন্ধু মিলে ঘুরে ঘুরে এক গাদা পিঠে জিলিপি খেতে খেতে নাচ গান দেখতে দেখতে মেলায় ঘুরতে লাগলাম। আমাদের বাবারা তখন নিজেদের আড্ডায় মত্ত এবং মায়েরা গ্রামের বউদের সাথে বসে তখন পিঠে বানাতে ব্যস্ত। কুনাল ঘড়িতে সময় দেখে বলল, भाई रात का 11 बज गया। সুজয়, এবারে শুরু কর। আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী হঠাৎ করে পেট চেপে ধরে মাটিতে বসে শুরু করলো অভিনয়। ওরে বাবারে, পেটের ভেতর কি যন্ত্রণা করছে। ও মা গো, কি যন্ত্রণা। ও মা, মা গো। সুজয়ের চিৎকারে ওর মা ছুটে এসে বলল, কি হয়েছে? আরে কি হয়েছে বাবু? পেটে ব্যথা করছে নাকি? সুজয় একেবারে দাঁতে দাঁত চিপে মুখটা বাংলার পাঁচের মতো করে বলে উঠল, হবে না, পেট প্রকার ছেলে কোথাকার এসে থেকে পিঠে পাটি সাপটা খালি গিলেই চলেছে আর গিলেই চলছে। কেন শুনে খেতে পারিস না তুই? খেকিয়ে বলে চলল সুজয়ের মা, না আর একেবারে থিয়েটারের পাকা অভিনেতার মতো। আমরা এবার মঞ্চে অবতীর্ণ হলাম। না না মাসিমা, তুমি যাবে কেন? আমি আর কুণালি সুজয়কে নিয়ে ফিরে যাচ্ছি। কেন বাবা, তোরা যাবি কেন? তোরা বাচ্চা মানুষ, এখনই তো তোরা মজা টজা করবি। আরে আমি ওকে নিয়ে ফিরে যাচ্ছি, কাছেই তো পড়ে। সর্বনাশ, মনে মনে প্রমাদ করলাম। মাসিমা গেলে তো সব প্ল্যানই ওলটপালট হয়ে যাবে। তবে ঠিক সময় প্রক্সি দিতে ঢুকে পড়ল কুণাল। नहीं नहीं মাসিমা, हम लोगের এখানে ভালো লাগছে নাকি? আমরা একসাথে কোয়ার্টারে চলে যাই, ওই আচ্ছা হোগা। ইতিমধ্যে আমার আর কুণালের মা বাবাও সেখানে এসে উপস্থিত হয়েছে। ব্যাপার শুনে আমার বাবা বলল, সেটাই ভালো বৌদি, 3টে একেবারে হরিহর আত্মা, ওদের কি আর আলাদা হলে ভালো লাগবে? ওদের যেতে দিন, সামনেই তো কোয়ার্টার। তাছাড়া আমরাও তো ভোরের মধ্যে ফিরে যাবো, ততক্ষণে বন্ধুরা মিলে থাকতে চাইলে থাকুক না। আর ছেলেরাও তো পাহাড়ায় রয়েছে, কোনো ভয় নেই। আমার বাবার এক কথায় সব আলোচনা পর্যালোচনা শেষ হয়ে গেল। আমরা 3 জনও ওখান থেকে মানে মানে কেটে পড়লাম। সাইকেল নিয়ে কোয়ার্টারের দিকে না গিয়ে রওনা দিলাম সেই 3 মাথার মোড়ের উদ্দেশ্যে। তখন আমরা ভেবেছিলাম কিছুক্ষণ ওখানে থেকে ভোর হওয়ার আগে কোয়ার্টারে ফিরে আসব, তাহলেই কেউ আর কিচ্ছু সন্দেহ করবে না। ওরকম প্রবল শীতে আমাদের হাত পা এতটাই জমে যাচ্ছিল যে সাইকেল চালানোই আমাদের পক্ষে ক্রমেই কঠিন হয়ে উঠেছিল। কানের পাশ দিয়ে শনশন করে বয়ে চলেছে ঠান্ডা হাওয়া। তবুও আমরা সাইকেল চালিয়ে চালিয়ে অন্ধকার রাস্তা ধরে পৌঁছলাম সেই 3 মাথার মোড়ে। চাঁদের আলোয় খুব স্পষ্ট না হলেও রাস্তা খুটখুটে অন্ধকার নয়। স্বাভাবিকভাবেই আমাদের স্কুলও তখন বন্ধ, কাজেই জায়গাটা একেবারে নির্জন। সত্যি সত্যিই তো দেখছি এখানে কেউ রাতের বেলা আসে না। স্কুল লাগোয়া একটা ছাউনি দেওয়ার জায়গা মতো তৈরি করা ছিল, ওটাই ছিল আমাদের সাইকেল স্ট্যান্ড। আমরা 3 জনেই সেখানে গিয়ে সাইকেলগুলো স্ট্যান্ড করলাম। তারপর একটা গাছের তলায় বসে শুরু হলো আমাদের অপেক্ষার প্রহরগোনা। ঠান্ডার মধ্যে দাঁতে দাঁত চিপে আমরা কিন্তু পড়ুয়া ভূতের অপেক্ষা করছিলাম না।
বরং পড়ুয়া ভূত বলে যে কিছু হয় না সেটা প্রমাণ করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। যদিও ব্যাপারটা খুবই হাস্যকর বোধ হতে পারে আপনাদের, এখন বলতে গিয়ে আমারই হচ্ছে, কিন্তু সেই বয়সে ওই রকম অ্যাডভেঞ্চার আমরা কম বেশি অনেকেই করছি। বারোটা থেকে যখন একটা থেকে যখন দুটো বেজে গেল, তখন আমাদের ধৈর্যের সীমা প্রায় ভাঙতে বসেছে। অত ঠান্ডায় ওরকম খোলা জায়গায় বসে থাকা তো আর চারটিখানি কথা নয়। দূর থেকে তখন ভেসে আসছে শিয়ালের ডাক। রাত চড়া পাখিদের ডানার ছটফটানিতে মাঝে মাঝে আমরা চমকে উঠছি। হাওয়ায় গাছের পাতা ঝরঝর করে খসে পড়ছে। স্কুলের পাশে সেই জঙ্গলে যাওয়ার রাস্তায় ঝোপঝাড়গুলো খসখস শব্দ করে উঠছে মাঝে মাঝে। এই নিস্তব্ধ পরিবেশে ঝিঁঝি পোকার কলরবে আমাদের গায়ে কাটা দিয়ে উঠছিল। এমন অবস্থায় পড়ুয়া ভূতের দেখা না পেলেও যদি কোনো হিংস্র জন্তু জানোয়ার জঙ্গল থেকে বেরিয়ে আসে, তাহলে যে কি করব তা ভেবে উঠতে পারছিলাম না। যদিও শুনেছি এই জঙ্গলে তেমন কোনো হিংস্র জন্তু জানোয়ার নেই, তবুও রাতের বেলায় এরকম একটা পরিবেশে থাকতে কার না ভয় করে। সুজয় বলল, আমাদের কপালটাই খারাপ ভাই, এই বেকার বেকার মেলা ছেড়ে কি সুন্দর সুন্দর খাবার ছেড়ে এখানে চলে এলাম। কুনাল বলল, ये ठीक बोला है रे, क्या सुंदर नाच देखছিলাম, ये भूत देखते गিয়ে हम लोग सब मिस कर गया। আর ঘন্টাখানেক অপেক্ষা করব, তারপর এখান থেকে না বেরোলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। সবাই যদি জানতে পারে যে আমরা এখানে এসে রাত কাটিয়েছি, তাহলে মেরে আমাদের পিঠের চামড়া ঢুকিয়ে দেবে। সুজয় নিজের কানের পাশ থেকে মশা তাড়াতে তাড়াতে বলল, এই মশার ঝাঁপ তো জ্বালিয়ে পারলো, মুক্ত লাগছে। একটু কিছু খাবার আনলে হতো, খেতে না একবারে পিঠে আগুন জ্বলছে ভাই। क्या रे तुम बंगाली लोग, ऐसे सब समय खाबो खाबो करता है। কেন রে, অতগুলো পিঠে গেলি সব হজম হয়ে গেল? আরে আমার হজম শক্তি কি তোদের মতো? আরে আমি খেয়ে সুজয় নিজের কথা শেষ করতে পারল না। হঠাৎ করে একটা আওয়াজে আমাদের চমক ভাঙল। টক টক করে দূর থেকে একটা শব্দ ভেসে আসছে। শব্দটা আমার ভারী চেনা মনে হলো। কোথায় যেন শুনলাম এরকম শব্দ। ঝট করে মনে পড়ল, এই তো কিছুক্ষণ আগে বিহু নাচ দেখবার সময় এই শব্দটা আমরা শুনেছিলাম। যন্ত্রটার নাম টোকা। এত রাতে এখানে টোকা বাজাতে বাজাতে কে আসছে? সর্বনাশ করেছে, গ্রামের কোনো লোক নয় তো? তারা যদি এসে দেখে যে আমরা এখানে বসে আছি, আমাদের বাড়িতে জানতে পারলে আমাদের আর রক্ষে থাকবে না। না, কাউকেই দেখা গেল না। হঠাৎ করে উদ্ভব হওয়া শব্দ আবার হঠাৎ করেই হাওয়ায় মিলিয়ে গেল। আবার বেশ কিছুক্ষণ বসে রইলাম। হঠাৎ একটা খসখস শব্দে আমরা কিছু ঝোপঝাড়ের দিকে ফিরে তাকালাম। অন্ধকার ভেদ করে ঝোপঝাড় ডিঙিয়ে কেউ যেন আমাদের দিকেই এগিয়ে আসছে। আমরা তিনজনের হাত ধরে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এবারে খসখস শব্দের সঙ্গে যুক্ত হলো একটা অদ্ভুত শব্দ। কাঁচা মাংস চিবিয়ে খেলে ঠিক যেমনটা শব্দ হয়, এই শব্দটা ঠিক তেমন। তারপরেই ঘটল সেই ঘটনা। অন্ধকার ঝোপ থেকে তড়াৎ করে ঝাঁপ দিয়ে বাইরে এলো একটা কালো মোটা বুনো বিড়াল। আমরা চমকেই তিনজন পিছনে সরে গিয়েছিলাম।
দেখলাম সেই হলুদ জলজলে চোখওয়ালা সেই কালো বিড়াল মুখে করে একটা বড় মেঠো ইঁদুর ধরে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমাদের দেখে সে একটুও পাত্তা না দিয়ে ইঁদুর মুখে নিয়ে পুনরায় ছোপের মধ্যে ঢুকে গেল। সুজয় নিজের ভয় চেপে হাসতে হাসতে বলল, এই হ্যাঁ রে, পড়ুয়া ভূত কি বিড়ালের রূপ নিয়ে আসতে পারে? আমরা হাসলাম। আবার গল্পগুজবে কেটে গেল আরও কিছুটা সময়। ঘড়িতে যখন 2:30 বাজে তখন আমি বললাম, না রে, আর দেরি করবো না, চল এবারে বেরিয়ে পড়ি। পড়ুয়া ভূত দেখা আমাদের ভাগ্যে নেই। সচমুচ ভাই, বেকার আসা বলল কুণাল। আমরা নিজেদের সাইকেল নিয়ে স্কুল বার ছেড়ে 3 মাথার মোড়ের কাছে আসলাম। সেখান থেকে বাঁ দিকে আমাদের গ্রামের রাস্তাটা ঠিক ধরতে যাব, ঠিক তখনই আবার সেই শব্দটা ভেসে আসলো। দূর থেকে টোকা বাজাতে বাজাতে কেউ যেন আমাদের দিকেই এগিয়ে আসছে। এইবারে সেই শব্দের সঙ্গে শোনা যাচ্ছে খুব মিষ্টি মেলি গলার গুনগুনানি সুর। সেই মধুর সুর যেন বাঁশির থেকেও মিষ্টি। চাঁদের আলোতে সেই রাস্তায় কুয়াশার চাদরে মোড়া ঠান্ডার মধ্যে 3 মাথার মোড়ে একেবারে রাস্তার মাঝখানে আমাদের থেকে বেশ খানিক দূরে একজন নারী মূর্তিকে দেখতে পেলাম। হঠাৎ করে কোথা থেকে যে এই নারীর উদ্ভব হলো তা বুঝতেও পারলাম না। তার পরনে সাদা শাড়ি, এলোমেলো চুল খুলে সে আমাদের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে, তার হাতে ধরা একটি টোকা। সেই যন্ত্র দিয়ে টক টক করে শব্দ করে গুনগুন করে সুর ভাজছিল সেই নারী। আমরা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। সুজয় আমাদের থেকে একটু এগিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ দেখলাম নিজের ঘাড় বাঁ দিকে হেলিয়ে সামনে দাঁড়ানো মেয়েটিকে নিরীক্ষণ করে চলেছে। মেয়েটি এবার নিজের গান থামিয়ে টোকা বাজাতে বাজাতে আমাদের দিকে ঘুরে দাঁড়ালো। ফাঁকা রাস্তায় সেই টক টক শব্দটাও গম গম করে উঠছিল। এবারে ওই মূর্তির ভয়ানক মুখটা আমরা দেখতে পেলাম। চোখ দুটো ছিল সম্পূর্ণ কালো, নাক ও কানের কোনো চিহ্ন মাত্র নেই। তার জায়গায় রয়েছে সম্পূর্ণ মসৃণ চামড়ার স্তর। কালো দাঁতগুলো পরিণত মানুষের আঙুলের মতো বড় বড়। আমাদের দেখে সেই নারী আবার গুনগুন করে গান ধরল। ফাঁকা রাস্তায় হঠাৎ সে টোকা বাজিয়ে এদিক ওদিক হেলে দুলে যেন নাচতে শুরু করলো। বিকট দৃশ্য, কলের পুতুল আর হাওয়ার দোল খাওয়া সুপুরি গাছের মতো একটা চলন। সেই ভয়ানক দৃশ্য কেউ সামনে থেকে না দেখলে তাকে বলে বোঝানো সম্ভব নয়। সাহসে ভর করে আমি কুণালকে ফিস ফিস করে বললাম, এক্ষুনি সাইকেল ছোটাতে পারবি ভাই? কুণাল কথা বলতে পারল না, কেবল মাথাটা উপর নিচ নাড়ালো। কিন্তু সুজয়ের সেই দিকে কোনো হুঁশ নেই। ও নিজের ঘাড় কাত করে মূর্তির নাচ দেখতেই ব্যস্ত। আমি আস্তে আস্তে সুজয়ের পাশে গিয়ে ওর হাতটা ধরে ওকে সামান্য ছাঁকিয়ে বললাম, চল তাড়াতাড়ি চল। এমন সময়
নারী মূর্তি নিজের নাচ থামিয়ে দিল। তৎক্ষণাৎ সে হাতে ধরে থাকা টোকা মাথার উপর তুলে আমাদের দিকে ঝড়ের বেগে ছুটে এলো। আমরা চিৎকার করে সাইকেল ফেলে স্কুলের পাশে সেই সাইকেল রাখার জায়গাটার দিকে ছুটে গেলাম, কিন্তু পিছন ফিরে দেখলাম কই, আমাদের পিছন তো কেউ তাড়া করে আসেনি। তারপর বুঝলাম তখনও ওই 3 মাথার মোড়ের কাছে সুজয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সুরের তালে তালে মাথা দোলাচ্ছে, আর ওর সামনে সেই বিকট নারী মূর্তি। এবারে টোকা বাজাতে বাজাতে সে হঠাৎ দুটো হাত সামনের দিকে তুলে সুজয়কে নিজের কাছে ডাকতে লাগলো। সুজয়ের হাত দুটো আলগা হতেই ওর সাইকেলটা ঝম করে পড়ে গেল। নিজের সাইকেল ফেলে ধীরে ধীরে সেই নারী মূর্তির দিকে সুজয় এগিয়ে গেল। আমরা বুঝতে পারলাম সুজয়কে সে বশ করে নিয়েছে। তবে এই কি সেই পড়ুয়া? সুজয়ের হাত ধরে সে জঙ্গলের দিকে হেঁটে চলল। সুজয় ও মন্ত্রমুগ্ধের মতো স্কুলের পাশে হাঁটা পথটা ধরে জঙ্গলের ভিতরে প্রবেশ করলো। কুণাল ভয় ভয় বলল, খেয়াখারি গাড়ি ভাগ জায়গা। সুজয়কে কোনোভাবেই আমরা এই অবস্থায় ফেলে যাব না। একসাথে যখন এসেছি একসাথে মরতেও রাজি। ঠিক ভাই। আমরা আর দেরি করলাম না, সুজয়কে উদ্ধার করার জন্য জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। কিন্তু ভিতরে গিয়ে চারিদিকে আমরা কাউকে দেখতে পেলাম না। সুজয়ের জঙ্গলে প্রবেশ করার কয়েক মুহূর্তের মধ্যেই আমরা সুজয়কে ধাওয়া করেছিলাম। তবে এত দ্রুত ও কোথায় উধাও হয়ে গেল বুঝতে পারলাম না। আমি চিৎকার করে ওকে ডাকতে যাচ্ছিলাম, তখনই আমার হাত ধরে কুণাল আমাকে থামিয়ে দিল। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম ওর মুখ ফ্যাকাশে হয়ে গেছে। বোঝা যাচ্ছে কিছু একটা দেখে ভীষণ ভয় পেয়েছে। ওর দৃষ্টি অনুসরণ করে আমিও সেই ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হলাম। কুণালের দৃষ্টি তখন সামনের একটা বিরাট বটগাছের দিকে আবদ্ধ। শয়ে শয়ে ঝুড়ি নেমে এসেছে মাটির কাছে। গাছটার সামনেই সুজয় পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে রয়েছে। ঠিক ওর মুখের সামনে বটগাছের ঝুড়িতে নিজের শরীর পেঁচিয়ে মাথাটা নিচের দিকে আর পা ওপর দিকে তুলে উল্টোভাবে ঝুলে রয়েছে সেই বীভৎস দর্শনা নারী মূর্তি। তার নিষ্কালো চোখটা আমাদের দিকে স্থির। হাতে ধরে থাকা টোকাটা সে আবার টক টক করে বাজাতে শুরু করেছে। খিলখিল করে তার বীভৎস হাসিতে কেঁপে উঠল গোটা জঙ্গল। গুনগুন করে সেই এক ভয়ানক সুর গাইতে লাগলো সে। আমাদের গলা শুকিয়ে ততক্ষণে কাঠ। তবুও দূর থেকে সুজয়কে দেখে মনে হলো না ওর নিথর ভাবের কোনরূপ পরিবর্তন হয়েছে। নিমেষের মধ্যে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। গাছে ঝুলে থাকা নারী মূর্তিটি টোকা বাজানো থামিয়ে এক লাফে নিচে নেমে এলো সুজয়ের সামনে। তারপরই সুজয়ের গলার নলিটা সেই টোকা দিয়ে চিমটের মতো করে চেপে ধরল। এতক্ষণে হয়তো হুঁশ ফিরল সুজয়ের। নিজেকে ছাড়ানোর চেষ্টায় এবারে ছটফট করে উঠল সে। আমরা অসহায়। সেই নারকীয় দৃশ্য যখন আর চোখে দেখা যাচ্ছে না, ঠিক সেই সময় আমাদের পেছন দিকের ঝোপঝাড়গুলো খচখচ করে উঠল। ও কি! আমরা অবাক হয়ে সেই দিকে তাকিয়ে দেখলাম এই যে ছেনিলাল। এক ছুটে সে সুজয়ের কাছে গিয়ে ওর হাতটা চেপে ধরে ফেলল। সঙ্গে সঙ্গে তীব্র চিৎকার করে সেই অশরীরী ছেনিলালের দিকে রক্তাভ দৃষ্টি নিক্ষেপ করে তরতর করে গাছে উঠে যাওয়ার মতো জঙ্গলের মধ্যে বিলীন হয়ে গেল। সুজয়ও তৎক্ষণাৎ মাথা ঘুরে পড়ে গেল। ছেনিলাল সুজয়কে পাঁজা কোলা করে তুলে নিয়ে আমাদেরকে বলল,
अरे जल्दी यहाँ से निकलो तुम लोग, रात अभी भी बाकी है, जे कोनो समय हमला होते पारे। हाँ শুনেছি ये পড়ুয়া ভূত बहुत ही खतरनाक আছে। जल्दी भागो, भागो जल्दी। ছেনিলালের কথা মতো আমি আর কুণাল তাড়াতাড়ি জঙ্গলের বাইরে এলাম। তারপর কি করে আমরা গ্রামে ফিরলাম তা ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা আমার নেই, প্রয়োজনও নেই। ফিরে এসে আমরা পুরো ব্যাপারটা জানতে পারলাম। সুজয়ের শরীর খারাপের চিন্তায় ওর মা সেদিন তাড়াতাড়ি ফিরে এসেছিল কোয়ার্টারে। সেখানে আমাদের না দেখতে পেয়ে কাকিমার চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়েছিল। ছেনিলাল ব্যাপারটা জানতে পেরেই আমাদের খুঁজতে খুঁজতে ওই 3 মাথার মোড়ে এসে আমাদের সাইকেলগুলো দেখতে পেয়েছিল। আর তারপর জঙ্গলের ভিতর থেকে আওয়াজ পেয়ে সে জঙ্গলে প্রবেশ করে আমাদের প্রাণ রক্ষা করেছিল। ছেনিলাল সেদিন বলেছিল, এই গ্রামে আমি আছি করিব করিব 10 বছর হবে। এখানে এসে থেকে আমি ওই परुआ भूतेर কথা শুনেছি। और 3 माथार मोड़ेर करीब यह परुआ रहती है। रात को कोई भी कम वक्त अगर उधर से गुजरता है तब उसको यह अपनी वश में कर लेती है। तो फिर ताके जंगलेर भेतर निये गिये मार डालती है। सुना है उसके पास कुछ वो टक्का जैसा था कि सेटा बाजिए से मानुषदेर शिकार करे, लोभ देखाय, खूब मिष्टि करे गान गे वो अपने पास टेने नेय निजेर शिकारके। तारपर जे किभाबे ताके मारे से तो आज ही चोखेर सामने देखलाम। तबे आज आपनादेर छेलेदेर जान बाँचाते पारलाम शुधु आमार गलार धारण करा এই মাদুলিটার জন্য। আমার গলায় এটা না থাকলে আজ আমিও বাঁচতাম না। বাবা কৌতূহল বশে প্রশ্ন করল, কি আছে ওই লকেটে? কোন তাবিজ? नहीं बाबूजी नहीं, ये दूसरा जिनिस আছে। এখানকার অনেকের লোকে গলায় এই জিনিস দেখতে পাবে। ও মচ্ছি পকড়নে का वो কি বলে যে ওটা হয় না, হ্যাঁ বর্ষি বর্ষি। ও মাছ ধরার যে বর্ষি থাকে সেই বর্ষি দিয়ে মাদুলি বানিয়ে কোনো মানুষ যদি নিজের শরীরে ধারণ করে তাকে আর নাকি কোনো ভূত প্রেত পরেশান করতে পারে না। আমি তো প্রায়ই ও রাস্তা দিয়ে যাওয়া আসা করি, কभी কভার রাতের বেলায়ও যেতে হয়। আমার কোনোদিন কিছু হয় নাই। একবার এক বুড়া পণ্ডিত আমাকে ये बात বলে এটা দিয়েছিলেন। তখন থেকেই এই মাদুলিটা আমি পরে থাকি। আপনাদেরও বলবো বাবুজি, আপনাদের ছেলেদের গলায়ও এরকম একটা করে পরিয়ে দিন। ये पड़ुआ भूत के खप्पर से कोनो शिकार आजो अवधि जिंदा करे नहीं, और मुख्य खबर आज हम छीन लिया है। उधर विपद कभी भी आसते पारे बाबूजी। সেদিনের ঘটনার পর সুজয়ের ঠিকমতো জ্ঞান ফিরতে সময় লেগেছিল টানা 3 দিন। শুনেছিলাম সুজয় নাকি মাঝে মাঝে ঘুমের মধ্যে গুনগুন করে একটা অদ্ভুত ভয়ানক সুর গেয়ে উঠত। উপরন্ত ওর মুখ থেকে বেরিয়ে আসত টক টক শব্দ, ঠিক যেন কেউ টোকা বাজাচ্ছে। অন্যদিকে কুণালও কিছুতেই আর স্কুলে যেতে চাইতো না। জোর করে ওকে স্কুলে নিয়ে যাওয়া হলে ঠিক 3 মাথার মোড়ের সামনে এসেই ও জ্ঞান হারাতো। আমিও সন্ধ্যা হওয়ার পর গ্রামের রাস্তাতেও বেরোতে চাইতাম না। এছাড়া আমরা 3 জনেই রাতের পর রাত
ঠিকমতো ঘুমোতে পারতাম না। ঘুমোলেই আমরা স্বপ্নে দেখতাম গাছে উল্টো হয়ে ঝুলে আছে সেই বীভৎসদর্শী নারী মূর্তি। জঙ্গলে সে এক মনে দুলতে দুলতে টক টক করে টোকা বাজিয়ে সেই ভয়ানক সুর ভেজে চলত। এই ঘটনার পর থেকে আমরা তিনজনই ওই অঞ্চলে থাকাকালীন আর সুস্থ স্বাভাবিক জীবন কাটিয়ে উঠতে পারিনি। আমার পাগল পাগল অবস্থা দেখে আমার বাবা বছর খানেকের মধ্যে আমাদের নিয়ে গৌহাটিতে বদলি নিয়ে চলে গেছিলেন। তারপর সুজয় আর কুণালের সঙ্গে আর কোনোদিন দেখা হয়নি। তখন মানুষের সঙ্গে যোগাযোগ রাখা আজকের মতো সহজ ছিল না। স্মৃতির ভিড়ে অনেক স্মৃতি ডুবে গেলেও আজও সেই পড়ুয়া ভূতের খপ্পরে পড়ার ঘটনা মনে পড়লেই আমার শরীরটা অজান্তেই কেঁপে ওঠে। পিঠের শিরদাঁড়া দিয়ে নেমে যায় ঠান্ডা বরফ গোলা জলস্রোত। তবে কুণাল আর সুজয়ের কথা খুব মনে পড়ে। এই জন্যই আসামে আসার কথা শুনে পুরনো সেই ভয়টা আবার আমার মাথা চাড়া দিয়ে উঠেছিল। ছেনিলাল বলেছিল আমরা ছিলাম পড়ুয়া ভূতের শিকার। আজও কি সেই ভূত আমাদের জন্য ওখানেই অপেক্ষা করে বসে আছে? এটা মনে হতেই হঠাৎ আমার কানের সামনে টক টক শব্দ ভেসে এলো, আর চোখের সামনে দেখতে পেলাম সেই রাতে দেখা ঝুলন্ত অশরীরীর বীভৎস মুখ। Mm-hmm.